সরকারের ৬ মাস পূর্ণ হলো। ৬ মাসে একটা মূল্যায়ন তো করাই যায়। আবার বিরোধী দলেরও ৬ মাস বিরোধী দল হিসেবে তাদেরও মূল্যায়ন শুনতে চাইবো। জনজীবনের নানান সংকট এই সময়ে এসে আলোচনায় আসছে সেগুলো নিয়ে কথা বলতে চাইবো। এর মধ্যে শেখ হাসিনা ফেরার বার্তা দিচ্ছেন। ভারত-বাংলাদেশ সম্পর্ক, ভারতের তৎপরতা ইত্যাদি বেশ কিছু বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাইবো। শুরুতেই আসলে এই যে ৬ মাস কেমন হলো? মানে ৬ মাসে আপনি কিভাবে মূল্যায়ন করছেন আর জনগণ কিভাবে মূল্যায়ন করছে বলে মনে করছেন? দেখুন, বাংলাদেশ চালানো খুব কঠিন কাজ। এদেশে বেকার সমস্যা প্রকট, এদেশে ট্রাফিক সমস্যা প্রকট, পলিউশন বাড়ছে, রিভার এরোশন বাড়ছে, বন্যা হয়, প্রচন্ড গরম থাকে, এনার্জি ক্রাইসিস, মানুষের ইনকাম লেভেলটা খুব একটা স্যাটিসফ্যাক্টরি না, পুষ্টিমান স্যাটিসফ্যাক্টরি না, হসপিটাল ম্যানেজমেন্ট ভালো না, হসপিটাল অনেক ভালো করাও হয়নি জনসংখ্যা অনুপাতে, অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস কখনো স্যাটিসফ্যাক্টরি না। তো এই দেশের মানুষ তো একটা অসন্তোষ নিয়েই দিন পার করে। এ কারণে প্রতিবার যখন ভোট হয় বা পট পরিবর্তন হয় বা আন্দোলন হয় বা আন্দোলন সফল হয়, মানুষ বিপুল আকাঙ্ক্ষা নিয়ে প্রস্তুত থাকে হুম, যে এখন হয়তো বা পরিবর্তন হবে। যেমন 5ই আগস্ট, কোনো সন্দেহ নাই তার আগে যে 36 দিনের জনগণের মোবিলাইজেশন, ইসলামিক দলগুলোর অ্যাক্টিভ পার্টিসিপেশন, বিএনপি শেষ মুহূর্তে পুরোপুরি অংশগ্রহণ, সব মিলিয়ে যে এতদিন পরে 90 সালের পরে একটা সরকারের পতন হলো, একটা এক্সাইল গভর্নমেন্ট এক্সাইলে চলে গেল, এটার মাধ্যমে মানুষের মনে হয়েছিল এখন হয়তো বা নতুন একটা বাংলাদেশ গড়া যাবে। এবং সেই সময় আমি অবাক হতাম, ছাত্ররা বুঝে না বুঝে বাজারে গিয়ে দাম নির্ধারণ করতো, আপনি দাম বেশি নিচ্ছেন, ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। ইসলামিক দলগুলো, চরমনাই পীর সাহেবের ভক্তরা ট্রাফিকে দায়িত্ব পালন করেছে। আমার কাছে মনে হয়েছিল এই শক্তিটাকে সঠিক পথে গাইড করতে পারলে হয়তোবা হয়তোবা নতুন একটা বাংলাদেশ গড়া সম্ভব ছিল। কিন্তু সেই সময়ের সরকার অথবা তাদের অ্যাডভাইজাররা, তার বুদ্ধিদাতারা, তারা সম্পূর্ণ বিভাজনের পথে হেঁটেছে। তারা আওয়ামী লীগ বিরোধী তীব্র জিঘাংসা, সেটার অনেক যৌক্তিক কারণ থাকতে পারে, কিন্তু আপনি যখন শপথ নেবেন, আপনি যখন দায়িত্ব নেবেন, সে দায়িত্ব থেকে আপনি কেন জিঘাংসা পালন করবেন? আপনি কেন 32 নম্বর ভাঙতে দিলেন? আপনি কেন আওয়ামী লীগের ব্যান করতে বাধ্য হলেন বা ব্যান করলেন এবং একটা একতরফা ইলেকশন উপহার দিলেন? যে ইলেকশন অন্তর্ভুক্তিমূলক ছিল না, ফেয়ার ছিল না, পার্টিসিপেটরি ছিল না, এটাই তো মূলত 14, 18 এবং 24 ইলেকশনের কালিমা। অনেকটা সেই কালিমারই ধারাবাহিকতার একটা ইলেকশন করলেন। আপনারা চাইলে অনায়াসে একটা ঐক্যমত জাতি সত্তা সৃষ্টি করতে পারতেন। ওই সরকারের সময়ই বাংলাদেশ ভিন্ন পথে চলে গেছে এবং বাংলাদেশ সঠিক পথে ফিরতে এখনো পারেনি। নতুন সরকার কিভাবে এই দেশকে কিন্তু সঠিক পথে আসলে ফেরাবে? আপনি যে বলছেন যে একটু যদিও আমার এটা আলোচনার বিষয় না, তবুও একটু জিজ্ঞাসা করি যে ওই সরকার চাইলে অনায়াসেই একটা ঐক্যমত তৈরি করতে পারতেন। তাই পারতেন কি? মানে তখন যেরকম দগদগে একটা কেবলই আওয়ামী লীগ সরকারকে হটিয়ে দিয়েছে আন্দোলন করে, আন্দোলনরতদের মধ্যে যে একটা দগদগে অবস্থান, আ মানে সেই অবস্থায় কি আসলে বিভাজন এড়িয়ে ঐক্যমত তৈরি করে ফেলা যেত সকল দলমতের মধ্যে? দেখুন, আন্দোলনে 5ই আগস্ট আমাদের এখানে পট পরিবর্তন হলো। এরও অনেক দিন পরে আওয়ামী লীগ ব্যান করা হলো, অনেক হুম, দিন পরে। হুম, আওয়ামী লীগ ব্যান করা হবে এটা তো আন্দোলনের দাবি ছিল না। আওয়ামী লীগকে ভোট করতে দেওয়া হবে না এটা তো আন্দোলনের দাবি ছিল না। সুষ্ঠু ভোট হবে এটা ছিল আন্দোলনের দাবি। অথবা আগে সুষ্ঠু ভোট হয়নি, সেটাই হচ্ছে আন্দোলনের সারে নজরুল, মূল সারে নজরুল। সেখান থেকে তারা ডাইভার্ট হয়ে চলে গেল ভেন্ডেটা, 32 নম্বর ভেঙে ফেলা, হুম। আম, জাদুঘরকে গণভবনকে গণ জাদুঘর করে ফেলা এবং আওয়ামী লীগকে ব্যান করা, আওয়ামী লীগকে ভোট করতে না দেওয়া, চারটা জিনিস ঘটেছে। এখন সেই সময়ের সরকার যেটা ভুল করেছিল, প্রথম এটা একটা ভুল ছিল, আভ্যন্তরীণ ভাবে ঐক্যমত সৃষ্টি করেনি, ঐক্যমত কমিশন করে 29টি দলকে ডাকেনি। আর যে ভারত আমাদের নিকটতম প্রতিবেশী এবং যে ভারতকে উপেক্ষা করা যায় না, উচিত না, সঠিক না দেশের স্বার্থে, ইউনিস গভর্নমেন্ট আসার সাথে সাথেই দেখা গেল তার আশেপাশের কিছু লোক ভারতের নতুন ম্যাপ আঁকছে, 7 সিস্টার নিয়ে মন্তব্য করছে, ক্যালকাটা দিল্লি দখল করে ফেলবে বলছে। ফলে ভারত প্রথমে ইউনিশ সরকারকে প্রচন্ড ভাবে ওয়েলকাম করেছিল, কিন্তু পরের দিকে শীতলতা দেখিয়েছে এবং বলেছে নির্বাচিত সরকার ছাড়া তারা কোনো রিলেশনশিপ স্ট্যাবলিশ করবে না। এবং বিক্রম মিস্ত্রি যখন ঢাকায় আসলেন, তখন ইউনুস স্যার দেখা করলেন। পরে ইউনুস স্যার মোদির সাথে দেখা করলেন, খুব সম্ভবত মালয়েশিয়া বা মালদ্বীপে। কিন্তু
বাইডেন এত ঘটনা ঘটে গেছে যে ভারত একটা স্পষ্ট শীতলতা দেখিয়েছে। সেই শীতলতার ফল কিন্তু নির্বাচন। ভারত যদি শীতলতা না দেখাতো, তাহলে এই নির্বাচন আরো 5 বছর, 7 বছর, 3 বছর, 10 বছর পরে হতে পারত। ঈদগাহ মাঠে কিন্তু ইউনূস স্যারের পক্ষে বলা হয়েছিল 10 বছর, 10 বছর, 10 বছর, 10 বছর। তাই যদি হয়ে থাকে, তাহলে যে মানে আমি ঠিক শীতলতা ভারত, বুঝলাম না। ভারত শীতলতা না দেখালে কিভাবে ১০ বছর পরে নির্বাচন হতে পারত? না, মানে ভারত বলেছিল যে তারা নির্বাচিত সরকার ছাড়া তারা সম্পর্ক পুনঃস্থাপন করবে না। ও আচ্ছা। আর ভারতের সাথে হুম, ওয়ার্কেবল রিলেশন ছাড়া ন্যাচারালি হুম। আমাদের 4,000 মাইলের একটা বর্ডার আমরা আগাতে পারতাম না। তো ইউনূস মানে স্যার একটা ভারতের মেসেজ সাথে দিয়ে গেছে। সম্পর্কের শীতলতা। সম্পর্কের শীতলতার কারণে। জি। ঠিক শীতলতা। তো ইউনূস স্যার একটা মেসেজ পেয়ে গেছে যে তাকে ভোট করতে হবে। আমি অনেক বড় কনটেক্সটে বলছি, আপনার কোশ্চেনে আসছি আমি। হুম, এবং সেই কনটেক্সটে কিন্তু জনাব তারেক জিয়া তখনও আসতে পারেননি। যখন দেশে ভোট হওয়া কনফার্ম হলো, তখন তারেক জিয়া আসলেন। তার আশায় হয়তোবা আমার মনে হয় ভারত আমেরিকার কোন একটা ভূমিকা থাকাটা খুবই স্বাভাবিক, কারণ ইলেকশন চাচ্ছিল তারা। আবার সেই ইলেকশনকে কেন্দ্র করেই তারেক জিয়া আসলেন। এবং তারেক জিয়া তার আগে কিছুদিন বললেন, আমার দেশে ফেরাটা সম্পূর্ণ আমার একক ইচ্ছাধীন না। এখানে একটা কম্পারিজন আসে। মাননীয় প্রধানমন্ত্রী প্রায় আহ 16 বছর এক্সাইলে ছিলেন, 16 বছর বা 15 বছর। হুম। এবং ফিরে আসার 7 দিন আগেও বলেছেন যে আমার আশাটা আমার হাতে না। এই 16 বছরের মধ্যে একদিনও ফিরে আসার কথা বলতে পারেননি, কোনো একটা অজানা কারণে, আমরা সেটা জানি না। কিন্তু শেখ হাসিনা, ডেসপাইট তার সো মেনি ইমিডিয়েট অ্যালিগেশন, কমপ্লেন, 3টা রিড ইলেকশন, তার বিরুদ্ধে বলা হচ্ছে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়েছে, ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি হয়েছে, তিনি করেছেন, এগুলো বলা হচ্ছে। তিনি কিন্তু সাহসিকতার সাথে বলে ফেললেন যে আমি ডিসেম্বরেই ফিরে আসবো। এই যে ডিসেম্বর বলার সাথে সাথেই আপনি দেখবেন বাংলাদেশে একটা ব্যাপক রদবদল শুরু হয়ে, একটা টালমাটাল শুরু হয়ে গেছে, একটা পলিটিক্যাল ভাইব্রেশন শুরু হয়ে গেছে, পজিটিভ নেগেটিভ।